গ্রেফতার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একটি মামলা হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কে, আর কানাডার একটি মামলায় নাম এসেছে মোদীর। এই সব বিষয় নিয়ে কথা বলবো। আদানির নাম যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, সেই দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যুক্ত। আর মোদী সরকার নাকি এইসব শিল্পপতিদের সাহায্য করেছে। কিন্তু এবার যে ঘটনা সামনে এলো তাতে বলা যেতেই পারে যে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর বাংলাদেশ সরকার তার সাথে বড় দুইটি চুক্তি বাতিল করে দিয়েছে। আদানি বাংলাদেশও দুর্নীতি করেছে, উঠে এসেছে নতুন তথ্য। এই তথ্যটা আমার নয়, ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিকমতো উপস্থাপন করতে পারে, ক্ষতিপূরণ সহ বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লবের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। ফ্যাসিবাদের শেকড় সব জায়গা থেকে উৎখাতে শিগগিরই দ্বিতীয় অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা। এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করে প্রত্যাহার করতে বাধ্য করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিএনপি কর্মীরা কি ধারণা রাখে এবং বিএনপি কর্মীরা যে আসলে মির্জা ফখরুলের কোনো সম্মান করে না, বিএনপির লোকজনে যে দেখতে পারে না, ভারতের দালাল মনে করে, তার কিছু প্রমাণ আপনাদের দেখাবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি কিছু দলের প্রতি, এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির উপরে কিছুটা বিরক্ত, একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে। তো যেটা এখান পান্না বলছেন, বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে। তো এই আন্দোলন করে একটা দানব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো। এই কাজটি তো বর্তমান প্রজন্ম করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। তাহলে তারা কিভাবে দেশ ধ্বংস করছে? অবশেষে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হতে চলেছে এবং সারা জীবনের জন্য নিষিদ্ধ হতে চলেছে এমন কথা কিন্তু বলেছে জাতিসংঘ থেকে নরেন্দ্র মোদীকে। শুধু তাই নয়, প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভালোভাবেই খেপে গিয়েছে। আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন বিস্তারিতের মাধ্যমে। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আশা রাখবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লবের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। ফ্যাসিবাদের শেকড় সব জায়গা থেকে উৎখাতে শিগগিরই দ্বিতীয় অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা। দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ছাত্র গণ আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করা হবে। এ ধরনের কর্মসূচির সঙ্গে ছাত্র উপদেষ্টারা একাত্মতা প্রকাশ করলেও অনেক উপদেষ্টা এখনও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। এরকম পরিস্থিতিতে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি, এদের উপরে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তিনি এ পোস্ট করেন। ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে ২৪-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন, তারাও ততটাই স্বাধীন। প্রথমে বলি যে আদানি বাংলাদেশও দুর্নীতি করেছে, উঠে এসেছে নতুন তথ্য। এই তথ্যটা আমার নয়, ভারতীয় সাংবাদিক সুচেতা তাদের যে অনুষ্ঠান সেখানে তারা স্বীকার করেছেন তারা আপনার বাংলাদেশও দুর্নীতি করে। দেখুন, এই দুর্নীতিটা যে হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানেন। ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিকমতো উপস্থাপন করতে পারে, ক্ষতিপূরণ সহ এই ক্যান্সেল বাতিল করা সম্ভব। নাও the government got to be smarter and clever and they have enough to find out। কারণ এটার কারণটা কি আমি আপনাকে বলি। কারণটা হলো যে প্রথমে আসি যে কেন আদানি গ্রুপের উপরে যুক্তরাষ্ট্র আপনার এই চার্জ করলো দুর্নীতির দায়ে তাদেরকে, বা ঘুষ বা ব্রাইবারি যাকে বলে তার দায়ে তাকে অভিযুক্ত করলো। এটা প্রথম কারণ হলো, দেখেন তারা কি করছে, একটা মৃত্যু প্রতারক কোম্পানিকে ডেকে এনে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বাংলাদেশটাকে জিম্মি করেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই কুশীলব এবং এই স্বৈরাচার এবং এই ফেসিস্টের প্রেতাত্মা যারা আছেন তারা। আমি আসছি মানে একের পর কোন জায়গায় উনি বলেছেন বাংলাদেশে অবৈধ মানে ঘুষের মাধ্যমে তারা বাংলাদেশের চুক্তিগুলা তারা নিয়েছেন, মূলত সরকারি চুক্তিগুলা, মানে বিদ্যুতের যে চুক্তিটা। এই ফরেন
করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট, যেটাকে আমরা FCPA বলি, এবং 1977 যুক্তরাষ্ট্র এটা অ্যাডপ্ট করেছেন শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বিজনেস প্রতিষ্ঠানের জন্য। যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছেন, FBI রেড করে ঘুষের চার্ট পেয়েছে, কোন দেশে কত ঘুষ দিয়ে আদানি গ্রুপ ব্যবসা নিত, আফ্রিকাতে বলেন, তারপরে বাংলাদেশে বলেন, এগুলা পেয়েছে। তারা ভারতে যে মানে ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে যে আপনার যে এনার্জি কন্ট্রাক্ট গুলা নিয়েছে গভর্নমেন্টের কাছে, সেগুলোর হাতে নাতে তথ্য পেয়েছে FBI। এটা পাওয়ার পরে FBI তাদেরকে চার্জ করেছে যে তোমরা এই করেছো, এবং এই তথ্যটা খুদ ভারতে আদানি গ্রুপ লুকিয়েছে, তারা বলে নাই। দেখেন আদানি গ্রুপ ডাবল, এবং সরকার কিভাবে জড়িত, ভারতীয় মানে সরকার যারা এই প্রশ্নটা তুলছেন তারা বলছেন, আমরা করণ তাপস বা সারা যারা লিবারেল বা বিজেপির নয় বা মোদির মানে অনুগত যারা নয় মিডিয়া, তারা বলছেন এই তথ্যটা সাধারণত ভারতের গভর্নমেন্টও জানা দরকার, যে বিদেশে যখন ভারতীয় কোম্পানি বিজনেস করে সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা গভর্নমেন্টকে অবহিত করতে হয়। সেখানে তারা জিজ্ঞেস করার পরে সেখানে তারা মিথ্যা বলেছে। একটা তদন্ত হয়েছিল, সরকার সেটাকে দামা চাপা দিয়েছে, যেভাবে আওয়ামী লীগ মানে এসালম বা এদেরকে। মনে রাখেন যে এর হচ্ছে আদানি গ্রুপ হচ্ছে ভারতের এসালম গ্রুপ, সরাসরি শেখ হাসিনার সাথে, সরাসরি মোদির সাথে, এবং বিজেপির নাম্বার 1 ফাইন্যান্সার হচ্ছে আদানি গ্রুপ। তো তারা যেটা করেছেন, তো ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্টে ধরা খাওয়ার পরে FBI চার্জ করেছে আপনার এই আদানিকে এবং আদানি সহ 7 জনকে টোটাল, এবং এটা সিরিয়াস কনসিকুয়েন্স আপ টু 30 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট আছে। যদি এটা রাজনৈতিক ভাবে, যেহেতু এটা ফেডারেল কেস, যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা দেখেন মিটিগেট দ্যাট, ইফ দে মে বি মিটিগেটেড, ইফ নট দেন বাই দ্য ওয়ে, এবং তার কনসিকুয়েন্স আদানি উড বি স্যাংশন, ব্যান টু কামিং টু দ্য ইউনাইটেড স্টেটস। আদানির কোম্পানির টোটাল কোম্পানির যারা আছেন মানে আপনার টপ লেভেলে, অল উইল বি ব্যান টু কামিং টু দ্য ইউনাইটেড স্টেটস অটোমেটিকলি। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? তো গেল একটা। এরপরে আপনি দেখেন কি করেছে তারা, এই চুক্তি করেছে। এখন আসুন যে বাংলাদেশে তারা কোন জায়গায় এই চুক্তিটা তারা আপনার করেছে, এবং এই আদানি গ্রুপকে তারা বাংলাদেশে অ্যাডপ্ট করেছেন। আমি সরকারকে বলছি, আপনাদেরকে বলছি, অনতি বিলম্বে আদানি গ্রুপের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন। সরকারকে বলবো, যেহেতু ইউকে, এবং যদি না করে থাকেন তাহলে মনে রাখবেন এই ইন্টারিম গভর্নমেন্টের যারা এই বিষয়টা দেখভাল মানে বর্তমানে আছেন, কেউ না কাউকে তারা সচিব বলেন, কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রেখেছে। আমি সরকারকে বলবো, আপনারা বলেন যে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ কিন্তু চাইলে এখন দে ক্যান প্রোভাইড ইনফরমেশন টু দি ইউনাইটেড স্টেটস অর FBI দ্যাট আমাদের দেশে তারা ঘুষ করেছে। সুতরাং ঘটনাটা ডাবল ব্লো হয়ে যাবে আদানি গ্রুপের জন্য। অলরেডি আদানি গ্রুপ বিপদগ্রস্ত সারা ভারতে। কেনিয়া $2.5 বিলিয়ন চুক্তি তারা বাতিল করেছে। আমার বক্তব্য না, এই জায়গাতে আছে, এটা লম্বা ভিডিও, আপনাদেরকে আমি শোনাতে পারবো না এই মুহূর্তে। তবে $2.5 billion প্রজেক্ট, কেনিয়ান গভর্নমেন্ট অন দ্য ডে দে ক্যান্সেল ইট। সুতরাং ওয়াই নট বাংলাদেশ শুড ক্যান্সেল ইট ইমিডিয়েটলি, সুনার দেন লেটার, বিকজ এটার কমসে কম 5 থেকে 10 হাজার কোটি টাকা তারা শেখ হাসিনার পরিবার এবং তাদের মানুষ যারা আছেন তাদেরকে দিয়েছে। দেয়ারফর এটা ইনভেস্টিগেট করা হোক, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে যদি তথ্য বের করা যায়, এই তথ্যটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে দিলে ঘটনা কিন্তু এখানেই শেষ আদানি গ্রুপের জন্য। এই চুক্তি বাতিল করতে, শুধু বাতিল নয়, ক্ষতিপূরণ সহ বাতিল করতে হবে বাংলাদেশ। দিস ইজ দ্য পজিশন। যদি না করে বাংলাদেশের সরকার এই মুহূর্তে, মনে রাখবেন বাংলাদেশের গভর্নমেন্টের, যেহেতু বাংলাদেশের সেক্রেটারিয়েট ভবনে বা সচিবরা এখনো সেই ফেসিস গভর্নমেন্টের এমপ্লয় করা কর্মকর্তা কর্মচারীরা, তারা এটাকে বানচাল করতেছে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার না, ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন, দে আর ভেরি, অনেক ক্ষেত্রে দে আর ভেরি নাইভ, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার, বিকজ দে নেভার বিন ইন দ্য গভর্নমেন্ট, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর ভেরি inexperienced or least experienced, ladies and gentlemen, so they have no idea. আমি এই ক্ষেত্রে বলবো সরকারকে অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ অনুরোধ করি, প্লিজ cancel this or abolish this agreements with Adani Group, because this agreements, এই যে চুক্তি হয়েছে, এগুলা চরম বাংলাদেশ বিরোধী। শুধু বাংলাদেশ বিরোধী না, ladies and gentlemen, আমি তো মনে করি এগুলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে প্রত্যেকটা চুক্তি যেগুলা আদানির সাথে করেছেন। সো প্লিজ ক্যান্সেল দিস ওয়ান, রেইজ ইউর ভয়েস, টেল এভরিওয়ান, বা আমি আপনারা গভর্নমেন্টকে বলেন, যার যেখানে ক্ষমতা আছে বা সুযোগ আছে, অনতি বিলম্বে বলেন এটা যেন তারা চুক্তি করে। আপনারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি কিছু দলের প্রতি, এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির উপরে কিছুটা বিরক্ত, এই প্রশ্নটা আমার মাথায় এসছে। উনি সম্প্রতি কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে দুটো পত্রিকার সাথে, বণিক বার্তা এবং ডেইলি স্টারের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তার একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে। আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা দেখেছেন অনেকেই, তারপর আমি এখানে একটু জুড়ে দিতে চাই। তার আগে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে সংস্কার প্রসঙ্গে আলাপ। ইনফ্যাক্ট এই ঘটনাটা সংস্কার প্রসঙ্গেই ঘটেছে। সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব সংস্কার আর নির্বাচক এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা হয়েছে, অথচ এটা হবার কথা ছিল না। এটা ঘটে গেছে। এটা এক ধরনের ম্যাল হ্যান্ডলিং এর কারণে, সরকারের দিক থেকে ম্যাল হ্যান্ডলিং হয়েছে। এবং খুবই জরুরি কথা, ছাত্ররা যাদেরকে সাধারণ পারসেপশন হিসেবে সরকার এক ধরনের এক্সটেনশন হিসেবে অনেকে দেখেন বা বিবেচনা করেন, তাদের কিছু কারণ আছে। সবকিছু মিলিয়ে সংস্কার ব্যাপারটা এবং এর সাথে বিএনপি এবং আরো কিছু দলের যে রিয়াকশন, তাতে এটা একটা বেশ বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে রিসেন্ট টাইমসে। কেন সেটা আমরা অনেকে জানি, আমি বলবো। কিন্তু ইদানিং দেখছি আমরা রীতিমতো সংস্কার না নির্বাচন,
মানে আমি সেটা একটা টকশোতে বলছিলাম, দিল্লি না ঢাকার যেমন স্লোগান হচ্ছিল, লোকজন স্লোগান দিচ্ছিল ঢাকা ঢাকা, ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন, কেউ সংস্কার সংস্কার বলছেন, কেউ নির্বাচন নির্বাচন বলছেন। আবার শুধু নির্বাচনও না, বিএনপি যে শুধু এক্সক্লুসিভলি এখন একটা নির্বাচন দিয়ে দাও তা বলছে তা না, তারা রাদার বলার চেষ্টা করছেন যে সাথে কিছু সংস্কার, বেসিক সংস্কার, বাট তারা এটাকে স্পেসিফিক করছেন এইভাবে যে সেই সংস্কারটা হতে হবে এক্সক্লুসিভলি যেসব সংস্কার নির্বাচনটা ঠিকঠাক মতো করার জন্য করতে হয়, শুধু সেগুলো করে নির্বাচন দেওয়া। ফলে সংস্কার আর নির্বাচনের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমাদের সমাজে। অন্যদিকে স্টুডেন্টরা তাদের বক্তব্যে দেখছি তারা খুবই ওয়াইড স্প্রেড সংস্কারের কথা বলছেন। তারা দাবি করছেন যে সংস্কারের জন্যই জনগণ এই সরকারকে, হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না, দেশে যাতে তাদের ভাষায় ফ্যাসিস্ট রেজিম আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য যা যা প্রয়োজনীয় সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, সবকিছু তারা করে বাংলাদেশের ভবিষ্যতে ফ্যাসিজম থেকে ফুল প্রুফ ব্যবস্থা তারা করে যেতে চান। বলা বাহুল্য তাদের সাথে কিছু রাজনৈতিক দল যুক্ত আছে, প্রধানত আমরা জামায়াতের কথা বলতে পারি, এবং ছাত্ররা নিজেরা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসছে, এটা এখন মোটামুটি প্রকাশিত। অন্যদিকে বিএনপি সংস্কারে কিছু কথা বলছিলেন এবং তারা দাবি করছিলেন, তারা দাবি করেন এখনো যে তারাই সংস্কারের আলাপ প্রথম এনেছেন। কথাটা যুক্তির দিক থেকে বা তথ্যের দিক থেকে ভুল না। বিএনপি 27 দফা করেছিল, তারপর 31 দফা করেছে, তারা গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য অপরাপর শরীরদের সাথে আলোচনার মাধ্যমে সেখানে নানা সংস্কারের কথা আছে। যদিও সেই সংস্কারটা অ্যাডিকুয়েট কিনা এই প্রশ্ন আসলেই থাকবে। ওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি খুবই রেস্ট্রিকটিভ ছিল বলে অনেকের মনে হতে পারে, এটা জায়গায় তারা আরো ছাড় দিতে পারেন, দেওয়া উচিত হবে বলে অনেকে মনে, আমিও মনে করি। ইনফ্যাক্ট আমি এই ক্ষেত্রে জনাব তারেক রহমান একাধিকবার তার ভাষণে বলেছেন বিভিন্ন জায়গায় যে 31 দফা তৈরি হয়েছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যেটা পাল্টাতে পারে না। আমি তার অন্তত দিক থেকে দেখছি যে তিনি আরো অ্যাকোমোডেটিভ হতে চান। সো তারাও সংস্কার চাইছে, বিএনপি দাবি করছে আমরাই তো আগে সংস্কারের কথা বলেছি, এবং তারা মনে করেন এই জায়গায় মূল কনফ্লিক্টটা আসলে লেগেছে। তারা মনে করেন তারা নির্বাচিত হয়ে এসে সংস্কার করতে চান, এবং কিছু সংস্কার তাদের ভাষায় নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই করা উচিত না, বিশেষ করে সংবিধান সংস্কার। তারা মনে করেন এটা তাদের হাতেই হওয়া দরকার, এবং তাদের আরো কিছু সংস্কার যেগুলো আছে সেগুলো করতে চান। অপরপক্ষে যে যুক্তিটা আছে সেটা হলো যে এই সরকারের ম্যান্ডেট আছে, এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার, একটা পপুলার ম্যান্ডেট আছে, হুইচ আই এগ্রি উইথ দ্যাট, কিন্তু ফলে তারাও কিছু সংস্কার তারাই করতে পারে, এবং এই যুক্তিটা স্বাভাবিকভাবে আসবে। বিএনপি যে যে সংস্কারগুলো করার ক্ষেত্রে অ্যাগ্রি করে তাদের 31 দফার মধ্যে অথবা পরবর্তীতে যখন আলোচনা হবে সেই ক্ষেত্রে তারা যেগুলো অ্যাগ্রি করে সেগুলো সরকার করে গেলে সমস্যা কি, এই প্রশ্ন খুব অমূলক নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে বললাম যে সরকারের যে সংস্কার বিষয়ক বক্তব্য তার সাথে এক ধরনের কনফ্লিক্টিং আইডিয়াস তৈরি হয়েছে, মানে সরকার যা বলছেন সেটা টু সাম এক্সটেন্ট স্টুডেন্টরাও অ্যাপারেন্টলি পছন্দ করছে না, বিএনপিও করছে না, এবং একটু অধৈর্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তাই না? যেমন ডক্টর ইউনূস তার সংস্কার প্রশ্নে যা বলেছেন এর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই, তিনি ক্রমাগত একই রকম কথা বলছেন, দেশে যা বলছেন বিদেশেও তাই বলছেন। সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে, এবং এখানে একটা কথা জরুরি, কেউ কেউ বলছেন কমিশন এখন 11টা হয়ে গেছে, প্রথম 6টার পর আরো 5টা হয়ে মোট 11টা হয়ে গেছে। ইনফ্যাক্ট ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, তখন ডক্টর ইউনূস স্পেসিফিকলি বলছেন ওই 5টা না, আগের 6টা যে কমিশন আছে সেই 6 কমিশন নির্বাচনের জন্য ক্রিটিক্যাল। সো ওগুলোর রিপোর্টের পরই তারা আলোচনা করবেন, এবং রিপোর্ট নিয়ে এতদিন যা বলেছেন সেটা ছোট্ট একটু ডেভিয়েশন আছে। 31 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল। ডেইলি স্টারে তিনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত, কারণ কিছু কমিশন কাজ করতে শুরু করতে দেরি হয়েছে, উইচ ইজ ট্রু। আমি যে কমিশনে আছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমাদেরও কাজ শুরু করতে দেরি হয়েছে, কারো কারো আরো বেশি দেরি হয়েছে, ফলে আরেকটু সময় হয়তো লাগবে। কিন্তু সরকার যেটা বলছে উইচ ইজ ভেরি কনসিস্টেন্ট, ডক্টর ইউনূস অ্যাটলিস্ট যেটা বলছেন, যেটা পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন, আদার স্টেক হোল্ডার্সের সাথে বসবেন, বসে তিনি একটা কনসেনসাস তৈরির চেষ্টা করবেন যে কতগুলো সংস্কার আসতে পারে। এবং খুব স্পষ্টভাবে এখনকার এই ইন্টারভিউগুলোতে তিনি বলেছেন বসে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে 10টা এখন করবো তো 10টা করে ফেলবো, বাকিগুলো পরে চলে যাক, পরে সরকার করবে একমত যদি হয়, বা কতটুকু করবে পরে। এবং একটা পর্যায়ে যেহেতু আমাদের মতৈক্য হওয়া খুব সহজ না, আমরা অনেক সময় আমাদের চিন্তায় সিরিয়াসলি ডিফার করি, সো সেই পয়েন্ট অফ ভিউতে উনি একদম ক্যাটাগরিক্যালি বলছেন যদি না হয়, কেউ যদি সংস্কার না চায় সংস্কার তারা বলে দিক, এবং কোনো সংস্কারে আমরা করবো না, আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। এবং উনি বলছেন যে আমরা আসলে খুব বেশি কমফোর্টেবল না এই ক্ষমতায় থেকে, দায়িত্বে থেকে, তারা রাদার অনেকে চলে যেতে চাইছেন, তারা বলছেন দ্রুত কাজ শেষ করে আমরা চলে যাই, আমাদের কাজ পড়ে আছে, অনেকে তাদের সংসার চালাতে পারছেন না। আমি এটা বিশ্বাস করি, আমি এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে, তাদের কি করতে পারতেন সেগুলো নিয়ে আমরা নানান রকম সমালোচনা করতে পারি, কিন্তু তারা এখানে বসে টাকা বানাচ্ছেন আমরা সেটা মনে করি না। ফলে যেটা হয়েছে, সরকারি বিরাট সুযোগ সুবিধা হয়তো আছে, বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু যে বেতন খুবই সামান্য বেতন, অনেকেরই বেতন কমে গেছে, আমি ব্যক্তিগতভাবে জানি, তার যে আর্নিং ছিল সেই তুলনায়। ফলে এই ঘটনাটা তো ঘটছে। তো যাই হোক, উনি বলছেন আমরা বসে থাকতে চাইছি না, কিন্তু যখন উনি এই সংস্কার যদি না চায় তাহলে উনি এটা করবেন, এই কথাগুলো তিনি যখন বলছেন তার অ্যাটিটিউড, এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখুন। এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনটা করবো। যদি বলেছে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসেছি, তারাই পছন্দ করে এনেছে, কাজে আমরা যুদ্ধ পারি উদ্ধার করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না,
আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাই। তিনি খুবই শান্ত মানুষ, খুবই শান্তভাবে কথা বলেন, কর্ডিয়ালি কথা বলেন, ওয়ার্মলি কথা বলেন, কিন্তু এখানে আমরা খেয়াল করবো তিনি অস্থির আছেন, তার মধ্যে অসন্তোষ আছে। এই বোধটা আমরা তার অন্তত আমি খুঁজে পেয়েছি। আমি ধারণা করি এটা তার ভেতরে তিনি চান যে কিছু রিফর্ম করে যেতে। উনি বহুবার বলেছেন যে বহু দিন পর একটা জাতি এই ধরনের সুযোগ পাই, সুযোগটা যেন আমরা কাজে লাগাই। উনি সংস্কারের পক্ষে আছেন, সেই ব্যাপারে আন্তরিকতা আছে তার। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, কারণ সাম্প্রতিক সময় আমি অবশ্য সাম্প্রতিক সময় বিএনপি বলছে যে খুব বেশি সংস্কার তারা চান না, তারা নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার চান। এই জায়গায় তারা চলে এসছেন। এটা নিয়ে কেউ বিএনপিকে ব্লেম করতে পারেন বা একটা অল্টারনেটিভ ব্যাখ্যাও করা যায়, আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, কেন তারা এই ধরনের জায়গায় যাচ্ছে, কার দায় তার জন্য, হোয়াটএভার। তো যাই হোক, এখন যেহেতু বিএনপি এই ধরনের এবং বিএনপির সাথে আরো কিছু দল আছে যারা, আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই, লোক লজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আখমে আসু আগায়া আসে নাই, আসে নাই। আচ্ছা দিতে সাহেব কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কেন দেন না, হচ্ছে হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান, এই যে দেখেন ছাত্রলীগের খিলক্ষেত 43 নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এটা সে দেখানোর কাজকামগুলো দেখান না, ওই যে সহসভাপতি সেটাও দেখেন না ওর আওয়ামী লীগের কাজকাম। ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিথ্যা কথা কয়, সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইরা যার তার কথায় নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য, প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালাই দিব, আদালতেও আগুন জ্বালাই দিব। আগে সাবধান করে দিলাম, যুক্তি তর্ক পরে শুনবো, আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি ফাজলামও বন্ধ করবেন। এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম, আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে করলাম নি, আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে। যাই হোক, আমার গতকালের এপিসোড নিয়ে আসি। আর নতুন একটা ঘটনা ঘটিছে, নির্বাচন কমিশনার নিয়োগ দিছে। ক্যাঙ্কা হইলেও সেই নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের, সেটা প্রশ্ন। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমার আগের এপিসোডে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম, তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে। অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন, আমাদেরও গুরুজন। আবার বলছে কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে। আজকের এপিসোডে দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি, এটা আমার পরম পাওয়া। দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে। আমি ভাগ্যবান, আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। দেখেন পরম করুণাময়ের কত দয়া, আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই। আমি শুধু একটাই প্রার্থনা করি, আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি খোদা তাআলা আমারে দেন। প্রফেসর ইউনূস আপনিও দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না, চায় যেন এই সরকার সফল হোক, কিন্তু এই সরকার পণ করিছে ওই সফল হবি না। আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে, এক একটা উপদেষ্টা নিয়ে গেলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে, আনন্দিত হবে, ভরসা করবে, আশা করবে, দোয়া করবে, কিন্তু তারা পণ করিছে আমাদের উল্লাস করতে দেবে না। শহীদুল আলম কোন দিক থেকে মোস্তফা সরোয়ার ফারুকের চাইতে কম? প্রফেসর ইউনূস আপনি নিজেই বলেন, যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ। তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা, হয় ফারুকি। এত সমালোচনা তাও প্রফেসর ইউনূস আপনি তারে রাখিছেন। এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই, একটু পাইলাম। আমাদের নিজেদের পাওয়া না, আপনারই পাওয়া। ডক্টর খলিল আপনারই সহকর্মী, আমার গুরুজন, কিন্তু আপনার তো সহকর্মী। আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষগুলো খুব সামান্য, তাও আশায় বুকবাদী। আর ভালো নিয়োগের খবর জানাই, নতুন আইজিপি হয়েছেন বাহারুল আলম সাহেব। অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন, কিছু না যায় নাই। আসেন ওনার সম্পর্কে কিছু জানেন। গত 5 বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন। উনি একজন এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন। সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন। গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতা তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবির হাসপাতাল 24 ঘন্টা খোলা রাখছিল কে? বিরামহীনভাবে যারা কাজ করছিল,
যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে? বাহার ভাই, আমাদের প্রিয় বাহার ভাই, অভিনন্দন বাহার ভাই, আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভাঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। বাহার ভাই, আপনি দেখছিলেন কিনা জানি না, আমি পুলিশ পুনর্গঠন নিয়ে 2টা ভিডিও করেছিলাম, দেখতে পারেন, নাও দেখতে পারেন, না দেখলে ক্ষতি নাই, যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে, আপনার এই ছোট ভাই সবসময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে। আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই, পুলিশ নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ, তাহলে তাদের খাবার কিনে দেয়, কফি কিনে দেয়, কিছু খাওয়াইতে চায়, সেটা কফি হোক বা অন্য খাবার হোক, তারা এতই পছন্দ করে, এতই ভালোবাসে। বাংলাদেশের পুলিশ এমন হবে, মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে, নাস্তা কিনে দিতে চাইবে। এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই, আমাদের সকলের দোয়া থাকবে। শুধু দোয়া না, যেরকম কাজ চান, যেরকম সাহায্য চান, আমি প্রস্তুত থাকবো। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন, আহত বাচ্চাদের দেখতে গেলেন, কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন, দেখছেন? আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন। আপনারা দেখবেন উনি সরকারের কাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আজ যখন এই এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে। এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন। আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব AM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন। আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন, একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই পুরা কমিশনের 2 জনকে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি, আরেকজনকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু চিনি ওনার কাজকর্ম, ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেকদিন থেকে। আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না, আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন, আমি ওনাদের আর নাম না বলি আর কি। যাই হোক, আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি, তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন। MM নাসির উদ্দিন সাহেব 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন। তিনি 1979 সালে BCS ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশাচারীরা প্রশাসনে যোগ দেওয়া অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক, বাংলাদেশের তথ্য সচিব, জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ, যোগ্য এবং সদালাপী এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারের যে দায়িত্বভার গ্রহণ করছেন, সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন, আমরা এই আশা করতেই পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে। প্রথম কথা, যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে, সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল, কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন। আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন, আমি নাম করতেছি না। ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কেই কথা বলি। তার আগে একটা কথা বলে নিই আর কি, আপনি এমন কাউকে কখনোই বন্ধু বানাবেন না, নিশ্চয়ই পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা, বিশ্বাস, ভ্যালুজ মিলে না, তাই না? করবেন না, তাই না? এটা মাথায় রাখেন এই আলোচনাটা শোনার সময়। নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি, আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি। ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি। কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন। কুতুবি ভাই, উনি ডেন্টিস্ট, অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল, আমি জানি না আপনারা চেনেন কিনা, ওই সার্কেলের মধ্যমণি কুতুবি ভাই। আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি যারা, তারা আর কি, বুঝছেন? তো কে আমি কয়েকজনের নাম বলি, সবার নাম করতেছি না। ধরেন ইউনাইটেডের ডাক্তার মমিনুজ্জামান, তারপরে প্রয়াত প্রফেসর রিদওয়ানুর রহমান, প্রফেসর FM সিদ্দিকী, সৈয়দ আতিকুল হক, চট্টগ্রামের প্রফেসর ইউনান বিন ইউনুস, প্রফেসর MA ফয়েজ ডিজি হেলথ ছিলেন। তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে, যেমন ধরেন জলিল স্যার, প্রফেসর জলিল, তারপরে প্রফেসর রফিকুদ্দিন, ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন। মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন। আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি, তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না, কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম। উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন। দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের ছেলের বিয়ার একটা ছবি পেলাম। এই ছবি তো আমার মুখ দেখা যাচ্ছে না, হাইট দেখেছে না লাগবি, এইটা 3 মেলা দেখা দেন না, উনকে দেখেন না কোনটা। আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি, আমার এক কুদ্রখালের বান্ধবী, ওর বাড়িও জড়শ্রীতলায়, আর নাম না কই, ডাক্তার, এখন আমেরিকার থাকে। তো ওর টাইটেল দেখি কুতুবি। তো ওরে কইলাম, আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি? তো কইল উনি আবার ভাসুর লাগেন। তো বুঝেন অবস্থা, আমার ওই বান্ধবী কিন্তু আমার মধ্যেই পাগলা আর কি। আর করে ডাক্তারি আমেরিকার, আর বুকের মধ্যে বাংলাদেশ, সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো, কি করতে পারে, কি করা লাগবে। আমার খালি ফোন করে কয়, রিঙ্কু কি করা লাগবি, ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইছে জন্য আমি শুধু যে খুশি তা না,
আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যই আমি এত কিচ্ছা কাহিনী কইলাম, বুঝছাও। এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহরে নিয়ে বলি। উনি কিন্তু আমার পরিচিত না, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি সোডা বনার পাইছিলেন 18 লং করছে, ভেরি ব্রাইট সেনা অফিসার, আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি, আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই। চিন্তা করেন, এটা হইতেছে বাংলাদেশ, বুঝছাও। ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স অ্যাটাচে করিয়া। আমাদের চাপাই নবাবগঞ্জের লোক, কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক। ওনার যে স্টাফ কোর্স না ওইটা আমেরিকাতে উনি করছিলেন। খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে। তখন কইবেন যে উনারে এত জানলেন কেমনে? আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে, তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি, তো আমার বন্ধু বান্ধবদের খুবই ঘনিষ্ঠ আর কি, সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি। যাই হোক, অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই, কথাটা বলে ঠিক না। ভালো লোক, দক্ষ লোক অনেক আছে। এই গত 15 বছরে সব দক্ষ লোককে, সৎ লোককে, দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে, বুঝাও। হয় মেরে ফেলা হয়েছে, দেশ থেকে তারাই দেওয়া হয়েছে, নয়তো এইভাবে দাম করা হয়েছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস মাঝে মাঝে ফারকিন মালগুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলামই নি। তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি, আইজি, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, এনাদের নিয়ে প্রশংসা যাই করি না কেন, ফারুকের বিরুদ্ধে গেলে প্রতিবাদ অব্যাহত থাকবে। পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করবো। এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব। ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে, কয়া দিলাম, আগে থেকেই কয়া দিলাম। তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো। আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব। ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর আপনারা তো জানলেনই, প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন, পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায়, এটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম। আর নাসির ভাই, শুভকামনা থাকলো। আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে, দেশে এবং বিদেশে, যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশনকে এটাকে উদ্বুদ্ধ করা, ভোট কেন্দ্রে আসা, ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো, যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়, নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়, শুধু একবার বলবেন আমাদেরকে, শুধু আওয়াজ দিবেন, হুকুম দিবেন, আপনি বান্দা হাজির থাকবে। সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি করি না, কারণ আছে, কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে। সেই জন্য প্রফেসর ইউনূস আপনারা একটা রিকোয়েস্ট করি, খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়েন না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয়। আমরা যাদের অপছন্দ করব না তাদের জান কলে কালা কালা করে দিব, কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব, তাদের আমরা হৃদয়টা তুলে দেব। তার প্রমাণ আমরা রাখলাম, আপনি দেখলেন। আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন। ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনূস আপনারে। অন্তত এই 2টা দিন আমার খুশিতে কাটলো, শুধু আমার না, জনগণেরও খুশিতে কাটলো। আগামী দিনগুলো যেন খুশিতে কাটে, এই কামনা জানাই গেলাম প্রফেসর ইউনূস আপনারে। ধন্যবাদ আপনারে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।